নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত সরকার চীনের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছিল, 2026-এর মে মাসে এসে তার কি অবসান ঘটতে চলেছে? ভারত কি চীনের জন্য তার দরজা আবার খুলে দিল? সম্প্রতি ভারত সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যেসব বিদেশি কোম্পানিতে 10% পর্যন্ত চীনা শেয়ার রয়েছে, তারা এখন আর সরকারের অনুমতির জন্য অপেক্ষা না করে সরাসরি ভারতে বিনিয়োগ করতে পারবে, যাকে টেকনিক্যাল ভাষায় আমরা বলছি অটোমেটিক রুট। অনেকেই প্রশ্ন তুলেছেন, সীমান্তে যখন এখনো উত্তেজনা কমেনি, তখন হঠাৎ এই নরম অবস্থান কেন? এটা কি ভারতের কোনো বড় কূটনৈতিক হার, নাকি চায়না +1 স্ট্র্যাটেজির আড়ালে থাকা এক বিশাল অর্থনৈতিক মাস্টার স্ট্রোক? আজকের ভিডিওতে আমরা নতুন এফডিআই সমীকরণটি ডিকোড করব। যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে শুরু করা যাক। কি ছিল বিষয়টি বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরতে হবে। 2020 সাল গালওয়ান সংঘর্ষের ঠিক পরেই ভারত সরকার প্রেস নোট 3 জারি করেছিল। এর মাধ্যমে নিয়ম করা হয়েছিল যে ভারতের সাথে সীমান্তে থাকা দেশগুলো, মূলত চীন, যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সরকারের কড়া স্ক্রুটিনি এবং অনুমতি লাগবে। এর ফলে কি হয়েছিল? শত শত চীনা বিনিয়োগ আটকে গিয়েছিল। বিশেষ করে ইলেকট্রনিক্স এবং স্টার্টআপ সেক্টরে যেখানে ছোট ছোট চীনা বিনিয়োগও আসতো, সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিগত 6 বছরে ভারত বুঝিয়ে দিয়েছিল যে সীমান্ত আর ব্যবসা দুটো আলাদা হতে পারে না। কিন্তু 2026-এর এই নতুন সংশোধনীতে বলা হয়েছে, যদি কোনো গ্লোবাল ফান্ড বা কোম্পানির 10%-এর কম মালিকানা চীনের হাতে থাকে এবং তাদের কোনো কন্ট্রোলিং পাওয়ার না থাকে, তবে তারা সরাসরি বিনিয়োগ করতে পারবে। অর্থাৎ ভারত এখন ব্ল্যাঙ্কেট ব্যান বা ঢালাও নিষেধাজ্ঞা থেকে সরে এসে সিলেক্টিভ এন্ট্রি এদের দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এখন? উত্তর লুকিয়েছে ভারতের ম্যানুফ্যাকচারিং অ্যাম্বিশনের মধ্যে। ভারত মোবাইল ফোন বা ল্যাপটপ অ্যাসেম্বলি করতে পারলেও এর ভেতরে থাকা ছোট ছোট পার্টস বা কম্পোনেন্ট এখনো চীনের উপর নির্ভরশীল। অনেক গ্লোবাল কোম্পানি ভারতে ফ্যাক্টরি খুলতে চাইলেও তারা সমস্যায় পড়ছিল, কারণ তাদের সাপ্লাই চেইনের কোথাও না কোথাও চীনা বিনিয়োগ জড়িত ছিল। দ্বিতীয়ত, 2024-25-এর ইকোনমিক সার্ভে থেকেই এই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে চীনের থেকে পণ্য আমদানির চেয়ে চীনের ক্যাপিটাল বা মূলধন ভারতে আনা বেশি লাভজনক। কারণ পণ্য কিনলে টাকা চীনের পকেটে যায়, কিন্তু বিনিয়োগ করলে সেই টাকা ভারতে ফ্যাক্টরি তৈরি করে এবং কর্মসংস্থানও বাড়ায়। 3 নম্বর কারণ হচ্ছে, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সোলার সেল ম্যানুফ্যাকচারিং, এই সব হাইটেক সেক্টরে চীনের দক্ষতা অস্বীকার করার কোনো উপায় নেই। ভারত এখন চায় সেই দক্ষতা বা নো হাউ ভারতের মাটিতে আসুক। এখন মনে রাখতে হবে, 2026-এর এই সময়ও পূর্ব লাদাখের ডেমচেক বা ডেপসাংয়ের মতো পয়েন্টগুলোতে দুই দেশের সেনাবাহিনী এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে। কূটনৈতিক স্তরে 16 থেকে 17 রাউন্ড বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। এমন পরিস্থিতিতে এই অর্থনৈতিক ছাড় দেওয়া মানে হলো ভারত সরকার এখন মিলিটারি রেসপন্স এবং ইকোনমিক রিয়েলিজমকে আলাদা চ্যানেলে চালনা করছে। ভারত সরকার খুব ভালো করেই জানে যে সারা বিশ্বে এখন চীনের বিকল্প খুঁজছে। এটাকে বলা হয় চায়না +1 স্ট্র্যাটেজি। ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো দেশগুলো এই সুযোগে তাদের অর্থনীতিকে বহুগুণ বাড়িয়ে নিয়েছে। ভারত এখন চায় বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেন চীন থেকে তাদের ম্যানুফ্যাকচারিং বেস ভারতে সরিয়ে আনে। কিন্তু সমস্যা হলো, এই বড় কোম্পানিগুলো বিনিয়োগকারীদের তালিকায় প্রায় বড় বড় চীনা ফান্ডের শেয়ার থাকে। আগের কড়া নিয়মের কারণে এই গ্লোবাল কোম্পানিগুলো ভারতে আসতে ভয় পাচ্ছিল। এই 10% লিমিট আসলে সেই বাধাটিকেই সরিয়ে দিল। অর্থাৎ ভারত এখন চীনকে বলছে, তোমরা মালিক হতে পারবে না, কিন্তু আমাদের বিকাশে টাকা দিতে পারো। এটি মূলত চীনকে ব্যবহার করে ভারতকে গ্লোবাল সাপ্লাই চেনের হাবে পরিণত করার একটি সুচিন্তিত চাল। অনেকেই ভয় পাচ্ছেন, এর ফলে চীনা কি গোয়েন্দাগিরি বা ডেটা চুরির সম্ভাবনা বাড়বে। সরকার এখানে একটি সেফগার্ড রেখেছে। 10%-এর নিয়মটি শুধুমাত্র এই বিনিয়োগের জন্য, যেখানে কোনো বোর্ড অফ ডিরেক্টরস বা কন্ট্রোলিং রাইটস চীনের হাতে থাকবে না। যদি কোনো কোম্পানি সরাসরি চীন থেকে পরিচালিত হয় বা তাদের কন্ট্রোল থাকে, তবে তাদের এখনো সেই আগের মতোই কঠোর সরকারি স্ক্যানিং এর মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ এটি একটি ব্যালেন্সিং অ্যাক্ট। শেষ কথা হলো, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু হয় না,
থাকে শুধু স্থায়ী জাতীয় স্বার্থ। ভারত এখন বুঝতে পেরেছে যে 2047 সালের মধ্যে উন্নত দেশ হতে গেলে তাকে ম্যানুফ্যাকচারিং জায়ান্টে পরিণত হতেই হবে। আর তার জন্য চীনের মূলধন ব্যবহার করে চীনেরই বিকল্প হয়ে ওঠা ভারতের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। যাই হোক, আপনাদের কি মনে হয়, ভারতের এই নতুন এফডিআই পলিসি কি দেশের অর্থনীতির জন্য সুফল আনবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ভূরাজনীতির এবং ইনডেপথ বিশ্লেষণের জন্য পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিরাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।